বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, শ্রাবণ সন্ধ্যা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো পলিটিক্যাল টক শো না, আজকে ইনসাইড স্টোরি নিয়ে আসছে আপনাদের সাথে। একজন সাকসেস স্টোরি বলা যায়, যাকে নিয়ে আমরা আমাদের মেহেরপুর জেলা গাংনী থানাতে অনেকটা মেডিকেল সেক্টরে স্বাস্থ্য বিভাগে ইয়াং, এনার্জেটিক এবং বেশ ব্রাইট একজন ডাক্তার ডাক্তার হাসানুল বান্না। ডাক্তার সাহেব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি আপনার ডেজিগনেশনটা একটু দিয়ে নিয়ে তারপরে আমরা আমাদের মতন আলোচনায় যাব। ডাক্তার হাসানুল বান্না, স্পাইন অর্থোপেডিক অ্যান্ড ট্রমা বিশেষজ্ঞ সার্জন, এমবিবিএস, ইসলাম ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী, ডি অর্থোপেডিক সার্জারি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, শেরেবাংলা নগর, ঢাকা। এর সাথে আরেকটু আমি অ্যাড করি, স্পেশাল ট্রেনিং অ্যান্ড ইলিজাব অ্যান্ড ডিফর্মিটি কারেকশন, সিসিডি, ডায়াবেল। আমার মানে স্পেলিং এ অনেক সমস্যা হচ্ছে, কারণ এই পার্ট আমার না। সিসি বিডি, রক্তনালী এবং হৃদরোগ, ইব্রাহিম কার্ডিয়াক, বারডেম, ঢাকা। আমার এই ডেজিগনেশনটা অনেক ক্ষেত্রে ভুলে দেয়, আপনি একটু আপনার মতন করে পরিচয়টা আমাদের দর্শকদের সামনে দেন প্লিজ। ডেজিগনেশন নিয়ে খুব বেশি নাই আমার। আমি 2019 সালে রাজশাহী ইসলাম ব্যাংক মেডিকেল কলেজ থেকে আমার এমবিবিএস ইন্টার্ন সহ শেষ করি। তারপরে 2019 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত এসে বা 21 সাল পর্যন্ত এসে পড়াশোনার মাধ্যম দিয়ে আমরা অর্থোপেডিক্সের উপরে বাংলাদেশের একমাত্র 15 শয্যা বিশিষ্ট, বলা যায় যে এশিয়া মহাদেশের ভিতরে সর্বাধিক বড় যে আমাদের পঙ্গু হসপিটাল, বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড ট্রমাটোলজি, নিটোর, বাংলাতে আমরা পঙ্গু হসপিটাল বলে খুবই পরিচিত। পঙ্গু হাসপাতালটাই এবং আরো এই সময়ের ভিতরে আমার কয়েকটা জাস্ট সিম্পল, এটা আছে সার্টিফিকেট কোর্স, নট ডিগ্রি। ওটা আমার হচ্ছে যে এমবিবিএস ডি অর্থ, যেমন আমার একটা মেন ডিগ্রি, এটা কোনো ডিগ্রি না। ডি অর্থ কি? ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স, এটা মেন আমাদের ডিগ্রি। সিসিডি হচ্ছে যেটা সার্টিফাইড কোর্স ইন ডায়াবেটোলজি। নিজের আগ্রহ থেকে, যেহেতু আমি একজন সার্জন, অনেক ক্ষেত্রে আমাদেরকে ডায়াবেটিস পেশেন্টদেরকে ডিল করা লাগে সার্জারির পাশাপাশি। সেক্ষেত্রে ডায়াবেটিসের জন্য একটা প্রপার চিকিৎসার জন্য পেশেন্টের আমরা দিতে পারি। পাশাপাশি অনেক সময় আমাদের হৃদরোগের ব্যাপারে এবং হচ্ছে যে রক্তনালীর ব্যাপারে আমাদেরকে অনেক সময় সচেতন থাকতে হয়, কারণ আমাদের পায়ে হাত পায়ে অপারেশন নিয়ে কাজ করতে হয়। তারপরে অপারেশনের জটিলতার কারণে হৃদরোগের অনেক সময় হয়ে থাকে। সেক্ষেত্রে ওইগুলোর ক্ষেত্রে একটা নলেজ রাখার জন্য আমার এই সার্টিফিকেট গুলো করা। আমি ওই প্রশ্নটা পরে আসবো, মানে আপনার ডেজিগনেশনের ওইটা আমি চাচ্ছিলাম যে প্রথম থেকে শুরু করতে, মানে একজন হাসানাল বান্না কিভাবে ডাক্তার হাসানাল বান্না হয়ে ওঠার একটা গল্প আছে। এসএসসি, এইচএসসি, তারপর মেডিকেল অ্যাডমিশন, তারপরে এমবিবিএস। তো আমি এই এসএসসি থেকে শুরু করি। আমি যতটুকু জানি আপনি গাংনী হাই স্কুল থেকে এসএসসি। তারপর খুব সিম্পল, আমরা আসলে মেহেরপুর জেলাটা বলবো যে খুবই আন্ডার ডেভেলপড এবং উৎপত্ত হচ্ছে। সেখান থেকে আমার এসএসসিটা শুরু হয়েছিল 2010 সালে গাংনী সেকেন্ডারি হাই স্কুল থেকে। এবং হচ্ছে যে ওটা 2010 সালে A+ সহ আমি উত্তীর্ণ হই। ওই সময় 2010 সালে তখন 59,000 A+ আমরা পুরো বাংলাদেশে পাইছিলাম। অ্যান্ড হচ্ছে যে এইচএসসি আমরা কমপ্লিট করি হচ্ছে যে 2012 সালে যশোর শাইন কলেজ থেকে, বিএফ শাইন কলেজ যশোর থেকে শেষ করি। এর পরবর্তীতে 2018 সালে না, 2012 সালের শেষের দিকে আমরা এমবিবিএস অ্যাডমিশন পরীক্ষা দিই। অ্যাডমিশন পরীক্ষাতে বলা যায় যে একটুখানি হালকা মানে বেদনাদায়ক একটা হিস্ট্রি আছে আমার। ওই সময় আমাদের যখন আমরা পরীক্ষা দিই, তখন পরীক্ষার ভিতরে আমাদের যে অ্যাডমিশন যে লিস্ট ছিল, সেই লিস্টে আমার সিরিয়াল নম্বর ছিল 4400। সেক্ষেত্রে সরকারি তখন সিট সংখ্যা ছিল 3,500 পাবলিক মেডিকেল কলেজে। তো ওই সময়ে মার্কিং এর ক্ষেত্রে দেখা গেল যে আমি 0.75 এর জন্য আমার 700-800 সিরিয়াল পিছিয়ে যায়। এটা খুবই আসলে আশাহত। পরবর্তীতে এত কষ্ট যে আসলে আর ট্রাই করা হয়নি। পরবর্তীতে আমরা সেকেন্ড টাইম ট্রাই করা হয়নি। পরবর্তীতে বাবা মা সবাই, বিশেষ করে আমার আপনি হয়তো চিনবেন, পরিচিত মুখ, আমাদের মেহেরপুর গাংনীতে ডক্টর পারভেজ হোসেন রাজা, তার হচ্ছে যে আসলে তার চেষ্টাতে আমি আর সেকেন্ড টাইম ট্রাই না করে আমরা সরাসরি ইসলাম ব্যাংক মেডিকেল কলেজ 2012-13 সেশনে আমরা ভর্তি হই ওখানে। এই তারপরে এমবিবিএস চললো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আমি একটু বিস্তারিত শুনতে চাচ্ছিলাম যে
আমি প্রায় পৌরসভার প্রায় 10টা প্রাইমারি স্কুলে 585 জন স্টুডেন্টদের মাঝে একটা সার্ভে করছিলাম যে তোমরা বড় হয়ে কি হতে চাও। তো স্বাভাবিকভাবে প্রায় 400 স্টুডেন্ট মতন আমার কাছে অ্যান্সার আসছিল যে তারা লিখছে ডাক্তার। এই যে ডাক্তার হওয়া ফার্স্ট চয়েস থাকে বাচ্চাদের মাঝে, মানে অনেক ক্ষেত্রে স্বপ্ন বলা যায়, ড্রিম। এইটার আসলে কি কারণ হতে পারে? ফ্যামিলি থেকে বলে যে বড় হয়ে তুমি ডাক্তার হবা, নাকি নিজের স্বপ্ন থেকে হয় ডাক্তার ইঞ্জিনিয়ার? তো আপনার ক্ষেত্রে এই কাজটা কতটুকু করছিল যে ছোটবেলা থেকে? এটা আপনার সার্ভেটা আসলে খুবই যুক্তিসঙ্গত। কারণ আমার লাইফে আমি যখন থেকে বোঝা শুরু করি, হুম, 2000 এই ক্লাস 7-8 থেকে যখন বোঝা শুরু করি যে জীবনে কি হতে চাই, হুম, তখন থেকে আমার টার্গেট ছিল দুইটা। দুইটা। একটা টার্গেট হচ্ছে প্রথম টার্গেট ছিল আমার হচ্ছে বিমান বাহিনীতে জয়েন করা। সেই পাইলট হওয়ার স্বপ্ন। পাইলট অফিসার হওয়ার খুবই ইচ্ছা ছিল। সেই আকাঙ্ক্ষাতেই আমি হচ্ছে যে যশোর বিএফ শাইন কলেজে অ্যাডমিশন হই এইচএসসি তে। এবং সেকেন্ড টার্গেট ছিল যে আমি হচ্ছে যে ডক্টর হবো যদি না হয়। কারণ আমাদের আসলে ছোটবেলা থেকে আমরা যখন 2010 সালে পড়াশোনা করছি, তখন আমাদের শিক্ষক মন্ডলী ছিল খুব অনুপ্রেরণাদায়ক। ঠিক আছে, এত হুম। অনুপ্রেরণাদায়ক যে আমাদের যখন এমএন লাইভ পড়ানো হতো, তখন সবসময় এই যে আকাশে চাঁদ ধরার মতন, যেন কোনো ছোটখাটো চিন্তা ভাবনা আমরা না করি। আকাশ সমান স্বপ্ন। আকাশ সমান স্বপ্ন, সেই স্বপ্ন থেকেই আশা থেকেই আসলে এই পথে আসা। আচ্ছা, এখন এই স্বপ্নগুলো মানে মনের ভিতরেই গাঁথা যে আমরা এটাই হব। এবং আমার আসলে সবার প্রতি, এবং যারা আমাদের বয়স, যারা আমাদের জুনিয়র আছে, তাদেরকেও এরকম একটা স্বপ্ন বুকের ভিতরে রাখা যে আমি ভালো কিছু বা বড় কিছু হব। কারণ তারপরে ফাইনালি তো সাকসেস, ফাইনালি সাকসেস। এবং এটা আমরা আশা রাখি যে মৃত্যুর আগ পর্যন্ত এই সোশ্যাল সার্ভিসটা করে যাবেন। আমি আরেকটা প্রশ্ন আছে, সোশ্যাল সার্ভিসের পরে আসবো। আরেকটু আমি ডিপলি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ডাক্তার বান্না, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট না, একটু ডিটেলসে আপনার এমবিবিএস শেষ করার গল্পটা একটু বলবেন যে অর্থোপেডিক সার্জারি এই ডিপার্টমেন্টটা আপনি কিভাবে পেলেন, বা নিজে চুজ করলেন নাকি এমবিবিএস এর পর? এটা আসলে ডিপার্টমেন্টে আমি যখন রাজশাহী ইসলামিক মেডিকেল কলেজ থেকে যখন আমার এমবিবিএস গ্রাজুয়েশন শেষ করে যখন আমি মেহেরপুরের গাংনীতে আসি, আপনারা এখানে আমাদের খুব পরিচিত যে প্রতিষ্ঠান আমার বড় মামা পরিচালনা করে, সেটা হচ্ছে রাজা ক্লিনিক অ্যান্ড রাজা ক্লিনিক ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। 2019 সালে এখানে যখন আমি আসি, তখন এখানে চেম্বার শুরু করি। চেম্বার শুরু করার এক ফাঁকে তখন সবাই আমাদের আসলে আমরা খুব থাকি যে এমবিবিএস শেষ করার পর জন্য একটা পোস্ট গ্রাজুয়েশন করি। কারণ পোস্ট গ্রাজুয়েশনের আসলে ওই স্টেজটা একটু অন্যরকম। কারণ কোন সেক্টরে আমরা পোস্ট গ্রাজুয়েশন করবো, এটা আসলে অনেকেই ওইটাকে করতে পারে না, ঠিক চুজ করতে পারে না। আমাকেও অনেক চিন্তা ভাবনা, অনেক ভোগান্তির ভিতরে পড়তে হয়েছে, অনেক মানে ওই বিষয় নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থেকে আমি একটা ফাইনালি এখানে যখন আমি 2019 সালে যখন প্র্যাকটিস শুরু করি, তখন একটা আমার ভিতরে একটা অনুধাবন হয় যে আমাদের, বিশেষ করে আমাদের মেহেরপুরে এইখানে হাড় বিশেষজ্ঞ এবং হাড়ের যে চিকিৎসাটা, এই চিকিৎসাটার কোনো মারাত্মক specialty লেভেলের নয়। স্পেশালিটি নাই, মারাত্মক লেভেলে এখন পর্যন্ত খুবই ভুয়া চিকিৎসা, এবং আমরা যেটা বলি অপচিকিৎসা। যে হাড়ের যে একটা যে সুনির্দিষ্ট চিকিৎসা আমাদের এই মেহেরপুর জেলাতে আসলে ওইভাবে কখনো কোনো সময় বিশেষজ্ঞ ডাক্তার এই মেহেরপুর অঞ্চলে ওইভাবে আসতো না তখন। আর এমনকি 2008 সাল 9 সাল পর্যন্ত ওইভাবে কোনো বিশেষজ্ঞ ডাক্তার থাকতো না। তো ওই চেতনা থেকে আমার কাছে যখন আমরা যখন করি, যখন ওই চিন্তা ভাবনাটা মাথায় আসে যে আমি আর যাই হোক, এই যে হাড় ভাঙ্গা চিকিৎসার যে একটা সুন্দর চিকিৎসা আছে, এবং এখান থেকে মানুষকে যে একটা সুন্দরভাবে একটা চিকিৎসা দেওয়া যায় অপচিকিৎসা, এখন সেই দিক থেকে গাইনি বলেন, আপনি শিশু বলেন, আপনি অন্য ডিপার্টমেন্ট বলেন, সবকিছু থেকে মানুষ হচ্ছে যে শহর অঞ্চলের দিকে যাওয়ার একটা সুযোগ পায়। কিন্তু অর্থোপেডিক ডিপার্টমেন্ট এবং হাড়ের ক্ষেত্রে মানুষ আসলে শহর অঞ্চলে যেতে যেতে অনেক লেট হয়ে যায়। কারণ হাড়ের চিকিৎসাটা যদি ইমিডিয়েটলি ভাবে যদি না করা যায়, তাহলে এটা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তে হয়। ওই চিন্তা ভাবনা যে আমি যদি মেহেরপুরে যদি হাড়ের চিকিৎসার ব্যাপারে যদি গেইন করতে পারি, বা সেটা যদি চেষ্টা পূরণ করতে পারি, তাহলে মনে হয় এখানে একদিক থেকে এই অঞ্চলের হাড়ের চিকিৎসার ব্যাপারে সুবিধা হবে, নিজের ওভারঅল আমরা সঠিক চিকিৎসাটা পাবো, যেমন পাচ্ছি এখন স্পাইন অর্থোপেডিক এন্ড ট্রমা বিশেষজ্ঞ এবং সার্জন। ডাক্তার, আমি আরেকটা প্রসঙ্গেতে যাই। হায়ার স্টাডি পরে পরপরই চলে আসে যে বিসিএস এ,
এই বিসিএসটা আপনি মেডিকেলে ট্রাই করছেন কিনা, কি অবস্থা আছে আপনার? বিসিএসটা এটা হচ্ছে পারসেপশন এক এক মানুষের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে। আমি মনে করি যে এটা শুধুমাত্র কেবলমাত্র একটা জব, চাকরি, না, এটা তো গেজেটেড অফিসার গ্যাজেটেড অফিসার এবং জব, এটা বাংলাদেশ গভর্নমেন্টের। সম্মানিত একটা চাকরি এবং জব, এটা আমাদের সমাজের হিসাবে। আর আমার জীবনের লক্ষ্য ছিল যে আমি তেমন কোনো চাকরি আমার করার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল না, যে আমি আমার নিজের একটা মানে একটা জায়গা থাকবে যেখানে নিজের আমি চেম্বার আমার থাকবে। প্র্যাকটিস মানে আমি আমার মতন করে কাজ করব, মানে কোনো জব বা আন্ডারে কাজ করার মতো না, না, মানে এই নিজেকে। কাজটা আপনি ফ্রিলি করছেন এখানে, কিন্তু গভর্নমেন্ট জব যদি হয় ওখানে তো আরো বড় পরিসরে কাজ করে যেত, অনেকটা পাবলিক রেসপন্সিবিলিটিস, সামাজিক দায়বদ্ধতাও আছে। ডেফিনেটলি ডেফিনেটলি এটা হচ্ছে যে যদি আমি বিসিএস এর ভিতরে, আমি ওইভাবে কখনো চেষ্টা করা হয়নি, কিন্তু আমার অনেকগুলো কলিগ আছে, অনেক বড় ভাই স্যার ডাক্তাররা আছে, তারা দেশের জন্য অনেক ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রাইভেটলি একটু চলুক না, মানে আমার পার্সোনাল right, right. ওপিনিয়ন হিসাবে, যে এটা আমাদের এক্সপেরিয়েন্স আসলে গ্যাদার্ড হোক। পার্সোনাল জীবনের একটা ইয়ে থাকে না, যে আমি যদি জব করি সেখানে একটা সময় দিতে হবে, তারপরে আবার ফের নিজে প্রাইভেট চেম্বার, তারপরে ওই জীবনের যে একটা গতিধারা, এই গতিধারাটা খুবই ব্যস্ততার ভিতরে পড়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যারা হচ্ছে যে বড় স্যার বা জুনিয়র সিনিয়র যারা আছে, যারা বিসিএস হোল্ডার, তাদের আসলে লাইফটা ঠিক আছে, কমপ্লিকেটেড অনেক হয়ে গেছে, কিন্তু তারপর অনেক তারপরও বিজি লাইফ। আমি চাইছিলাম যে একটু মানে লাইফ চলবে, একটু রিল্যাক্সে চলুক, সার্ভিসও দেবো, সবই ঠিক আছে, থাকুক না বিসিএসটা। আমার কাছে বিসিএসটাকে আমি শুধুমাত্র ওই নজরে দেখতাম যে না, ঠিক আছে, আমি জব করব না। ফাইন। আমি এর সাথে সাথে একটু অ্যাড করি, যেহেতু আপনি বিসিএস এর প্রসঙ্গ বললেন কিছুটা, সেই সাথে অ্যাড করি যে ফিউচার প্ল্যানটা কি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে, নাকি মা মাটি মানুষের সেবার জন্য এই ফিউচার প্ল্যান আসলে আমি আমি যখন এই এমবিবিএস শেষ করি, তখন আমার পরিকল্পনা ছিল ফেলোশিপ করা, বাংলাদেশে আমরা যেটা বলি এফসিপিএস, যে আমি একটা ভালো মাত্রায় একটা ফেলোশিপ করব। তখন আসলে যখন ওইটার ব্যাপারে যখন আমরা কোচিং পড়াশোনা করলাম, তখন চিন্তা ভাবনা করলাম, দেখলাম বড় ভাইদেরকে দেখলাম, আসলে বাংলাদেশে ফেলোশিপ হিউজ কনজিউমিং, টাইম কনজিউমিং, অনেক সময় সাপেক্ষের বিষয়। আমার ব্যক্তিগত জীবন থেকে, উপলব্ধি থেকে এবং সহজে মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে বা জীবনের মানে সফলতা অর্জনের ক্ষেত্রে ডিপ্লোমা বাংলাদেশের একটা মানে একটা অন্যতম একটা ডিগ্রি, যেটা অল্প সময়ের ভিতরে আপনি একটা সাবজেক্টের উপরে বিশেষজ্ঞ অর্জন করবেন, সেই সাবজেক্টের উপরে আপনি সেবা প্রদান করবেন। এটা অনেকটা মানে মানুষের জীবনযাত্রার মানের উপরে ডিপেন্ড করে, যে আমি আসলে কোন দিকে মানে কিভাবে নেব। কেউ মাস্টার্স ডিগ্রি, কেউ ফেলোশিপ ডিগ্রি, কেউ ডিপ্লোমা ডিগ্রি। আমার কাছে মনে হয়েছে যে আমার জীবন যদি এখন, আসলে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রেখে, আমরা যখন পঙ্গু হসপিটালে যখন পড়াশোনা করছি 2021-23 এই 2 বছর, তখন আমরা পঙ্গু হসপিটাল ছিলাম মোস্ট জুনিয়র সার্জন। এখনো আমার মনে হয় যে আমরা মনে হয় এখনো মনে হয় বাংলাদেশে সব থেকে জুনিয়র অর্থোপেডিক সার্জন। তো এখনো আমার হাতে অনেক হিউজ পরিমাণ অপশন আছে, হায়ার ডিগ্রি করা বা ইন্টারন্যাশনাল ডিগ্রি করা। দেশের বাইরে যাওয়ার। দেশের বাইরে, আসলে দেশের বাইরে ওরকম ইয়ে নাই, তবে হায়ার ডিগ্রি আরো ডিগ্রির পরিকল্পনা মাথায় আছে, তবে আলহামদুলিল্লাহ এই ডিগ্রি দিয়ে আর একটু হাত পাকুক, আরেকটু আমরা জানি একটু এক্সপিরিয়েন্সটা হয়নি। আচ্ছা, এর সাথে সাথে আমি আরেকটা কোশ্চেন করে রাখি, সেটা হচ্ছে যেটা আপনি বললেন যে ডি অর্থ ডিপ্লোমা, যেটা ওটা আরেকটা সাইডে যাবে। আমি হারাই ফেললাম নাকি প্রশ্নটা। আচ্ছা, কন্টিনিউ। আচ্ছা, সাধারণত আমরা জানি ডাক্তারদের একটি সেবামূলক পেশা হিসেবে কাজ করে। ছোটবেলা থেকে আমরা একটা এক্সাম্পল দেখছি আমাদের মেহেরপুর জেলা গাংনী থানাতে, যে রাজা ক্লিনিক, রাজা মামা ডাক্তার পারভেজ হোসেন রাজা ও আমার মানে সেন্স বালেক বা বুদ্ধি হওয়ার আগে থেকে মামা ক্লিনিক নিয়ে অনেক নিজে সেবামূলক ভাবে প্রতিষ্ঠানটা রান করছেন। তো আপনার এমবিবিএস শেষ করে এবং ডিপ্লোমা ইন অর্থ শেষ করার পর হায়ার স্টাডির জন্য বড় শহরে না গিয়ে এই প্রান্তিক জনগোষ্ঠীর জায়গা গাংনীতে স্পেশালি কেন আসলেন এখানে? এটা আসলে খুবই যুক্তিসঙ্গত একটা প্রশ্ন। এটা মানে মানে এখন পর্যন্ত আমার সিনিয়ররা আমাকে বলে যে, বান্না তুমি এত অল্প বয়সে কেন তুমি গ্রামে গিয়ে বসলে। এখন আসলে গ্রামে যে এসে বসলাম, আপনি দেখেন, চিন্তা করেন, আমাদের গাংনী থানার কথাই বলি। গাংনী থানাতে
মানে একমাত্র আমি রেগুলার বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন হিসেবে বসছি, সেটার পেছনে অনেকগুলো কারণ মানুষ খুঁজে বের করবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে মানে আপনাকে হচ্ছে প্রথমেই তখন বলে রাখলাম যে হাড় ভাঙা চিকিৎসা বা হাড় জনিত বা হাড় ক্ষতজনিত চিকিৎসাগুলো আসলে খুবই র্যাপিডলি বা দ্রুত সময়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমাদের এই অঞ্চলে মানে সবসময় এই চিকিৎসাটা চলে যেত কোয়াকদের হাতে, অপচিকিৎসার হাতে। সেই ফার্স্ট এড যেটা আমি আমি যখন পঙ্গু হসপিটালে যখন আমি ট্রেনিং করি, সেখানকার চিত্র যদি আপনাকে বলি, সেখানে আপনি বহির্বিভাগে যাবেন, এত পরিমাণ অপচিকিৎসার পেশেন্ট আপনি পাবেন মানে তুলনার বাইরে। হয়তো এখানে হয়তো আপনি তেমন ভাবে আমাদের চোখে পড়ে না, কিন্তু যখন আমরা ন্যাশনাল ইনস্টিটিউটে আপনি যাবেন, তখন দেখা যাবে যে অপচিকিৎসার, বিশেষ করে হাড়ের অপচিকিৎসাটা কত ভয়াবহতা। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি আমার বড় মামার পরামর্শ মাফিকই আমরা হচ্ছে যে শহর অঞ্চল ছেড়ে আমরা হায়ার ডিগ্রি অর্জন করার পরেও আমরা গ্রামে এসে বসছি, এখানে যেন মানুষ যেন হাতের নাগালে যেন হাড়ের যে মানে চিকিৎসাটা সেটা যেন মানে সব প্রতিদিন যেন তারা সে সেবাটা পায়। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল যে এখন কেমন পাচ্ছেন আপনার চেম্বারে সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত ওভারঅল সেবাটা? কাউকে তো রেফার করছেন না কুষ্টিয়া বা রাজশাহীতে, নিজেই সম্পূর্ণভাবে সেবাটা দিতে পারছেন? আমরা অনেক চেষ্টা করতেছি। আমার এখানে বিশেষজ্ঞ ডাক্তার, হাড়ের ডাক্তার হিসাবে যে কাজ শুরু করার পিছনে আর একটা কারণ ছিল, হাড়ের চিকিৎসা অপারেশন গুলো কিন্তু বেশ ব্যয়বহুল শহর অঞ্চলে। যেখানে আমি দেখেছি যে আমাদের এই অঞ্চলের মানুষজন বেশ অনেক কষ্ট ভাবে সেই টাকাটা ম্যানেজ করে আপনার ওই টাকা মানে চিকিৎসাটা অনেকে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে আমাদের এলাকায়। বড় মামার সাথে পরামর্শ মাফিক আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা গাংনীতে একটা ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করবো, যেন এখানে যেন মানুষ যেন অল্প খরচের ভিতরে ট্রমা সেন্টার মনে হয় মেহেরপুর আমাদের গাংনীতেই ট্রমা সেন্টার, যে অল্প খরচের ভিতরে যেন এখানে যে কোনো ধরনের দুর্ঘটনা বশত বা হাড়ের অসুখ মানে সমস্যাজনিত যেন তারা একটা স্বল্প খরচের ভিতরে যেন গাংনী মানুষের একটা চিকিৎসা যেন শুরু হয়। এটার পিছনে আর একটা কারণ আছে, আমাদের জেলাটা একটু আইসোলেটেড কেমন, যে আমাদের জেলাটার এই পাশে আর কেউ নাই, এই পাশেও নাই, এই পাশেও নাই, মানে আমাদের জেলাটা এই পাশে মানে শেষ। আমাদেরকে মানে সবসময় মুখাপেক্ষি হতে থাকতো আপনার হচ্ছে যে রাজশাহীর উপরে। এখন অনেকটা কুষ্টিয়া মেডিকেল কলেজ বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যেটা প্রতিষ্ঠিত হয়েছে বেশ কয়েক বছর হলো, সেখান থেকে আসার পরে এখন মানে মানুষ অনেকটা স্বস্তি আসছে। আমরা চেষ্টা করব যে আমাদের গাংনীতেও যেন এরকম একটা হচ্ছে যে আপনার অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা এই চিকিৎসাটা যেন আমরা মানুষের নাগালের ভিতরে নিয়ে আসতে পারি এবং অতি স্বল্প খরচের ভিতরে। এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর পর্যন্ত আমরা চলে গেছি। ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টের ব্যাপারে, ইনস্ট্রুমেন্ট এন্ড ইকুইপমেন্টের আমরা এখানে আমরা হচ্ছে যে প্লাস্টারটা, বিশেষ করে অর্থোপেডিক্স একটা চিকিৎসার ভিতরে অন্যতম একটা চিকিৎসা হচ্ছে প্লাস্টার। সব ক্ষেত্রে আমরা অপারেশনের দিকে যাই না, বিশেষ করে বাচ্চাদের ম্যাক্সিমাম চিকিৎসা, হাড় ভাঙা চিকিৎসাটা আমরা প্লাস্টার দিয়ে করে থাকি। সেই প্লাস্টারের কথা যদি আপনাকে বলি, আমরা হচ্ছে যে পুরো মানে যেটা একদম বেস্ট আমাদের হচ্ছে যে ঢাকা থেকে অর্ডার করে আনা হয় এবং সেই প্লাস্টার সহ এখানে খুবই অল্প খরচের ভিতরে আমরা প্লাস্টারটা কমপ্লিট করি। আর একটা কথা বলছেন যে আমরা সব পেশেন্ট এখানে দেখি কিনা, না, সব পেশেন্ট এখানে দেখি না। সেটা হচ্ছে যে যার যেখানে প্রয়োজন, এখন কমপ্লিকেটেড একটা কেস, এখানে এখন পর্যন্ত আমরা ওই দূর আগাতে যেতে পারি না। যে ট্রমা সেন্টার যে কেয়ারটা, সেইটা এখন পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারি না। তবে আমরা পেশেন্টের ফ্লো উপরে ডিপেন্ড করবে, কারণ ট্রমা সেন্টার প্রতিষ্ঠিত করা ব্যয়বহুল। এখন কুষ্টিয়া যেহেতু অনেকটা আগায় গেছে, আমরা যখন কমপ্লিকেটেড কেস পাই তখন আমরা কুষ্টিয়াতে সেটা রেফার করি, বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে। এছাড়া মানে আর কোথায় ল্যাকিং আছে বলে মনে করছেন? ল্যাকিংস এর ক্ষেত্রে আপনি বেস্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, ঠিক আছে, তা মনে হচ্ছে যেন কোনো জায়গায় একটু ল্যাক আছে, শূন্যতা আছে। সেটা শূন্যতা বলতে যে এখানে ম্যান পাওয়ার, ট্রমা সেন্টার বা হাড়ের চিকিৎসার ক্ষেত্রে ম্যান পাওয়ার একটা গুরুত্বপূর্ণ, তারপর ইকুইপমেন্ট একটা গুরুত্বপূর্ণ। আমরা এখনো ইকুইপমেন্টের উপরে এখনো 100% ইনশিওর হতে পারি না। মেহেরপুর জেনারেল হাসপাতাল এটা না, গাংনীতেও এটা না, আমাদের মেহেরপুর জেনারেল হসপিটালও সেটা সম্ভব হয় না। আরেকটা আমাদের একটা বেশ ল্যাকিং আছে, সেটা আপনি ভালো একটা কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে যে আমাদের অ্যানেস্থেসিয়া কিন্তু একটা জটিল বিষয়, কারণ অজ্ঞানের ক্ষেত্রে, কারণ আমাদেরকে অনেক সময় ফুল অজ্ঞান করতে হয়, যেটা জেনারেল অ্যানেস্থেসিয়া বলি। অনেক সময় আমরা রিজিওনাল অ্যানেস্থেসিয়া করি, যে হাত ভেঙে গেছে শুধু হাতটা ব্লক করব। এই ক্ষেত্রে তখন অ্যানেস্থেসিয়া ডাক্তারদের একটা ঘাটতি এখানে হিউজ পরিমাণে আমরা দেখছি। আমার ফ্রেন্ড ডাক্তার শাহেদ
অ্যানেস্থেশিয়া স্পেশালিস্ট, তাকে দিয়ে কি অ্যানেস্থেশিয়া, কিছু কাজ করানো যাচ্ছে? হ্যাঁ ওটা অবশ্যই সম্ভব। অ্যানেস্থেশিয়ার অনেকগুলো ভাগ আছে, তার ভিতরে সাব অ্যারাকনয়েড ব্লক বলে একটা অ্যানেস্থেশিয়া আছে, যেটা আমরা শুধুমাত্র দুই পাকে অবাস করি। সেক্ষেত্রে পায়ের হাড়ের ক্ষেত্রে আমরা মানে আমাদের ক্ষেত্রে অনেকটাই আমরা মানে আগায় গেছি, কিন্তু এখনো সম্পূর্ণ অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে আমরা এখনো ল্যাকিংস আছে। আমরা অনেক চেষ্টা করতেছি, যেমন আপনি শাহেদ ভাইয়ের কথা বললেন, আমরা তার সাথে কথা বলছি, আমরা চেষ্টা করতেছি যে আধুনিক যে মেশিনগুলো দিয়ে আমাদের হাত অবশ করা যায় এবং হচ্ছে যে সম্পূর্ণ অবশ করা যায়, সেই মেশিনের দিকে আমরা এখন চিন্তা ভাবনা করতেছি। সেই মেশিনটা আমরা আমাদের প্রতিষ্ঠানে অতি শীঘ্রই নিয়ে আসবো। আমি এই এই কন্টিনিউ চলুক আপনাদের ট্রমা সেন্টারটা, এবং আপডেট হবে আশা করি। সাথে সাথে ডক্টর শাহেদের কথা যখন আসলো, আমি একটু অ্যাড করি। আমাদের পরিচিত ডাক্তার, আমাদের নিজের আত্মার আত্মীয়, আত্মীয় স্বজন, এলাকার লোক, গ্রামের লোক, আহ, সুখে দুঃখে আমরা রাজা মামার কাছে ছুটে আসি। তারপরে আমরা ডাক্তার সাহেদের কাছে যাই। এখন তো ডাক্তার ঐশী আসছে, আপনি আছেন। তো ওভারঅল এই যে আমাদের গাংনী পৌরসভার ভিতরে আহ, পুরো ফ্যামিলি একটা ডাক্তারের পরিবেশ, অনেক ক্ষেত্রে আসে সোশ্যাল রেসপন্সের জায়গা। আহ, বেশ কিছু নিম্ন আয়ের মধ্যবিত্ত ফ্যামিলি, মিডল ক্লাস ফ্যামিলির আসে কি যে ফিস এবং অন্যান্য সার্ভিসের বিষয়ে অনেক ক্ষেত্রে কোনোদিন আমি তো দেখি নাই যে রাজা মামা ফেরত গেছে অ্যাজ এ ডাক্তার হিসাবে। প্রফেশনাল জায়গাটা আলাদা, আর সোশ্যাল সামাজিক চ্যারিটেবল একটা আলাদা। এটা ডাক্তার সাহেবের ক্ষেত্রেও চলে। আর আপনি কিভাবে ডিল করছেন এটা? এটা আসলে মানে একটা কথা আছে যে রাজা ক্লিনিকে এসে কেউ চিকিৎসা ছাড়া চলে যায় না। না না, এটা এটা ফেরত যায় না। এটা 40-50 বছরের একটা মানে হচ্ছে যে মানে পরিশ্রমের একটা ফসল। অবশ্যই। রাজা ক্লিনিক নিয়ে আজ পর্যন্ত কেউ কখনো কোনো সময় আহ, মানুষ কখনো ডিজার্টেড হয় নাই। আমরা সেই পথেই আছি। আমরা শুধু শুভাকাঙ্ক্ষীর দিকে চিন্তা ভাবনা করি না, আমাদের কাছে সবার জন্য দরজা খোলা। বিশেষ করে আপনি যে কথাগুলো বললেন যে যাদের মানে আর্থসামাজিকতা খুবই পোর, তাদের জন্য আমাদের আমাদের দরজা একদম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিস ভিজিট 500 টাকা। মামা ডাক্তার রাজা মামার কথা বলি, উনি কখনো টাকার দিকে তাকায় নাই, গোনেন নাই। এটা ফার্স্ট দিকে, পরবর্তীতে ভিজিট নেওয়ার জন্য কাউকে রাখা হয়। সেটা অনেক ক্লিয়ার করা যায় অনেক অনেক ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে বিশেষ আমার পার্সোনাল ক্ষেত্রে আমি পেশেন্টকে ছুড়ে দিই যে আপনি কি চান আমার কাছে। আমি পেশেন্টকে বলি যে আপনি আমার কাছে কি চান। ফার্স্ট অবশ্যই একটা সার্ভিস দিবে। এখন হচ্ছে যে সবকিছুর একটা নিয়মের ভিতরে আমাদেরকে চলা উচিত। আমার কাছে মানুষজন আসবে, কেউ যদি অসহায়ের কথাবার্তা বলে, এখানে অনেক আছে যে ফ্রি প্লাস্টার পর্যন্ত হয়ে গেছে, ভিজিট তো বাদে থাক। আমরা অনেক সময় চেষ্টা করি ওষুধপাতি দিয়েও আমরা চেষ্টা করি। তো কোনো মানুষ যদি গাংনী মেহেরপুরের যদি ওষুধ কেনার সামর্থ্য নাই বা ডাক্তার দেখানোর সামর্থ্য নাই, এরকম যদি কোনো মানুষ থেকে থাকে, আমার দরজা তাদের জন্য একদম সবসময় ওপেন। এখানে এই সোশ্যাল সার্ভিসটা কন্টিনিউ করবেন আশা করি। এবং আমি জাস্ট অনুষ্ঠানের শেষ দিকে আছি, কারণ বেশ কিছু সময় আছে। আমি জাস্ট লাস্ট একটা প্রশ্নে আসবো, সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা বা গাংনী যারা পড়াশোনা করছে, ওদের ফিউচারে একটা এম থাকে যে আমরা ডাক্তার হব বা ডাক্তার পড়বো। অনেক ক্ষেত্রে এটা হয় না, কারণ কম্পিটিশনের একটা জায়গা। আরেকটা হচ্ছে বাংলাদেশের সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজের একটা স্বল্পতা। সরকারি প্রাইভেট মেডিকেল কলেজ অনেকগুলো হয়েছে। তো ক্যারিয়ার কাউন্সিলিং এর জায়গা থেকে আপনি মেডিকেল যারা স্টুডেন্ট পড়তে আগ্রহী তাদের ক্ষেত্রে কিছু অ্যাডভাইস, কারণ মাত্র এসএসসি এক্সাম শেষ হচ্ছে। শেষ হওয়ার পরপরই তারা কিন্তু মেডিকেল রেটিনা বা অন্যান্য কোচিং সেন্টারে যাবে। তাদের ক্ষেত্রে আপনার কি অ্যাডভাইসটা আছে? জীবনের লক্ষ্য থাকা ভালো। বা খুব ভালো লক্ষ্য থাকবে, আপনি সেবা চিন্তা ভাবনা করবেন, পাশাপাশি আপনাকে আপনার অর্জনের দিকেও চিন্তা ভাবনা করতে হবে। ডাক্তারি পেশা আমাদের বর্তমানে বাংলাদেশে এমন একটা পেশা, এখানে সেবার পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ডাক্তারের তো কোনো ডাক্তার না খেয়ে থাকে না। এখানে আমার কিছু কিছু ওস্তাদ আছে, স্যার আছে, তারা খুব কথা বলতো যে তুমি চিকিৎসা দিয়ে যাও, টাকা তোমার পেছনে আসবে, কিন্তু তুমি টাকার পেছনে দাঁড়ায়ও না। ঠিক আছে, সার্ভিসটা দিতে হ্যাঁ। তো যারা আসবে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা সবাই চেষ্টা করবে তাদের জীবনের লক্ষ্যটা ঠিক রেখে আগানো। কেউ যদি মনে করে যে, যেমন আমি আপনার কথা বলছিলাম যে আমার ডাক্তার দুটো স্বপ্ন ছিল, কোনো মানুষের যদি এরকম স্বপ্ন থেকে, তাদের যদি সামর্থ্য থেকে থাকে, তাহলে তাকে আমি বলবো যে সে অবশ্যই ডাক্তারি পেশায় আসুক। আমাদের দেশে যত ডাক্তারের সংখ্যা বাড়বে, তত আমাদের
সমাজে চিকিৎসাটা তত অ্যাভেলেবল হবে। আমাদের 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 দেশে আসলে একটা খুব বড় ধরনের একটা ল্যাকিং, সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা মানুষ মানে খুব সহজে ডাক্তারদের কাছ পর্যন্ত যেতে পারে না। কেন পারেন না? এটা হচ্ছে যে প্রথম এক কারণ হচ্ছে যে আমাদের মানে গ্রাম অঞ্চলে কোনো এমবিবিএস ডাক্তার ওইভাবে আমাদের নাই। আমরা সেই কমিউনিটিটাও তৈরি বিল্ড আপ করতে পারি না, তারপরে আমাদের বিশেষজ্ঞ পর্যন্ত আমাদের কোনো সিস্টেম এখন পর্যন্ত ওইভাবে বাংলাদেশে developed তো হয়নি। কমিউনিটি ক্লিনিক আছে এবং উপজেলা স্বাস্থ্য কমিউনিটি কমপ্লেক্স আছে। ক্লিনিক বলতে আপনি যখন একটা মানুষ চায় যে একটা ভালো একটা সেবার দিকে, কমিউনিটি ক্লিনিক সরকারের একটা খুব ভালো একটা পরিকল্পনা ছিল। কিন্তু কমিউনিটি ক্লিনিক ক্ষেত্রে পাশাপাশি আপনাকে যেটা মানে আমাদের স্বাস্থ্য সেবা তো শুধু চিকিৎসা প্রেসক্রিপশন করা না, আপনাকে সেই প্রেসক্রিপশনটাকে আবার আপনাকে মানে ফলো করতে হবে। সেই ক্ষেত্রে যে জিনিসগুলো ওষুধপাতি সেগুলো থেকে অনেক সময় দেখা যায় যে ওইভাবে হয়ে ওঠে না, যেটা আমরা চিকিৎসার ক্ষেত্রে যেসব ওষুধপাতিগুলো সবসময় লাগে সেসব ওষুধপাতিগুলো সরকারি থেকে ওইভাবে এখন পর্যন্ত সব প্রপারলি এখনো ওইভাবে ডেভেলপড হয়ে ওঠে নাই। আশা করি এটা হয়তো সরকারের চিন্তা ভাবনা আছে। আহ, আমরা যতদূর দেখতেছি স্বাস্থ্যসেবা নিয়েও অনেকটা বাংলাদেশ সামনে ভবিষ্যতে এগিয়ে যাবে। ডাক্তার বান্না, আমরা শেষ করবো অনুষ্ঠান লাস্ট। আমি আপনার ফ্যামিলি সম্পর্কে জানি, তারপরেও একটু হ্যাপি ফ্যামিলি সম্পর্কে আমাদের একটু জানান। হ্যাপি ফ্যামিলি আসলে হ্যাপিনেস আমি হ্যাপি বললাম কারণ হচ্ছে ডাক্তাররা অনেক বিজি থাকে, অন্তত একটা দিন উইকেন্ড বের করা যায় যাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। এটা আমি খুব এটা নিয়ে খুব মানে টেনশনে আছি যে আমরা একটা দিন বের করব, আসলে সমস্যাটা হয় কি, যেমন আমার আমার পেশাটা যদি বলি, আমার পেশাটা হচ্ছে যে এমন যে আমার খুব ইমার্জেন্সি, অনেক সময় রাত 9টার সময় আমাকে নামতে হয়। হ্যাঁ, ডেফিনেটলি এটা যখন ইমিডিয়েট একটা বিষয় কেস আসে তো তখন তো এইটাই আমাদের আসলে আমার ক্ষেত্রে যদি আপনাকে বলি, আমি মানুষই হয়েছি এরকম যে আমি এই পেশায় আইছি এই কারণে। এর ভিতরেই আমার সুখ শান্তি, এর ভিতরেই পরিবারের সুখ শান্তি, বাবা মা এটা নিয়ে খুশি যে আমার ছেলে টাকাও ইনকাম করতেছে, মানুষের সেবাও করতেছে, আমার ওয়াইফও ডাক্তারি পেশায় ইনভলভ, আমার একটা ছেলে আছে ছোট, আলহামদুলিল্লাহ। সবকিছু মিলায় মানে সুখী পরিবারটা আসলে আপনার কাছে, আপনাকে সেটা তৈরি করে হ্যাঁ, নিতে হবে এটা নিজের বুঝে মতন নিতে করে, হবে। এটা জাস্ট এতটুকু। আচ্ছা, যাক, অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো এবং আমাদের দর্শকদের লাস্ট কিছু বলবেন প্রিয় দর্শকদের জন্য, দেশ বিদেশে যারা হাসানুল বান্নাকে দেখছে ডাক্তার। না, দর্শকদের কাছে মানে যেটা আমরা ডাক্তার হিসাবে যেটা বলি সেটা হচ্ছে যে আহ, আমাদের দেশে সাধারণ মানুষদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি ডাক্তার হিসেবে যেটা মনে করি, আমরা হচ্ছে স্বাস্থ্য সচেতনতার নজর খুব কম আমি মনে করি। সেজন্য আমাদের বেসিক কিছু স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে নিজেদের জানার আগ্রহ ডেভেলপ করা, মানে সিম্পল কারণে দৌড়াদৌড়ি করা বা এরকম কিছু অনেক বইয়ের বিশ্বে কিন্তু আমাদের কিন্তু দেখা যায় জাপান বলেন বা চায়না বলেন, তারা কিন্তু ছোটবেলা থেকেই তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু স্বাস্থ্য সহায়তার দিকে খুবই গুরুত্বপূর্ণ কনসাল্টের দিকে খুব ডেভেলপ করা হয়। আমাদের দেশটা এখন পর্যন্ত আমি মনে করি যে আমাদের দেশের মানুষ স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে খুবই মানে নলেজটা অনেকটাই কম। তারা দরকার হয় আমাদের কাছে আসুক, বেসিক যে স্বাস্থ্য সচেতনতা দরকার ক্যাম্পিং এর মাধ্যম দিয়ে হোক, অনেকগুলো সমাজ সেবক মানুষ আছে তারা আমাদেরকে ডাকুক, তাদের যে স্বাস্থ্য সচেতনতার গুলোর ব্যাপারে যেগুলো বলার দরকার, কি কি নিয়ম কানুন ফলো করতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, প্রেগনেন্সির ক্ষেত্রে হোক, তারপরে হাড়ের চিকিৎসার ক্ষেত্রে হোক বা সাধারণ সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো ডেভেলপ করতে পারলে, মানুষদেরকে সেদিকে নিয়ে আসতে পারলে, তাদেরকে জানাতে পারলে, আমি মনে করি যে আমাদের দেশের স্বাস্থ্যের ব্যাপারে আমরা অনেকটা মানে আগায় যাব। আমরা অনুষ্ঠান শেষ করা মানে শুরু করার আগে একটু কথা বলছিলাম যে আপনি আপনার কলিগের কোনো টিভি চ্যানেল বা অনলাইনে আপনার যে বিষয় বা ওনার যে বিষয় এগুলো নিয়ে অনলাইনে নিজেরাই পাবলিক ইন্টারেস্ট থেকে আসে, এই কোনো প্ল্যানিং আছে কিনা যে নিজে থেকে অনলাইনে এসে কিছু সাজেশন দেওয়া? অনলাইন থেকে সাজেশন আমার টুকিটাকি আমরা কাজ করি। সাজেশন বলতে আমরা সাজেশন ঠিক না, অনেকটা সোশ্যাল এখন তো অনেকটাই আছে। হ্যাঁ, ফেসবুক লাইভে আমি গেলাম যে একটা টপিকে এখন অনেকেই এটা নিয়ে আলোচনা করে। তো আমাদের শুধু এটা না যে সোশ্যাল অ্যাওয়ারনেস হিসাবে আমরা অনেকটা, যেমন আমরা সিম্পল কিভাবে আমাদের হাঁটু চিকিৎসা করা হয়, কিভাবে বাচ্চাদের হাড়ের চিকিৎসা করা হয়, এগুলো যেমন আমরা মাঝে মাঝে কিন্তু আমাদের রাজা ক্লিনিকের পেজ থেকে কিন্তু অনেকটা মানুষকে মানে সোশ্যালে ভিডিও অ্যাওয়ারনেসটা দেওয়া হয়। আমরা চেষ্টা করতেছি এটা সামনে আরো আরো আমরা আগাবো। ধন্যবাদ ডাক্তার হাসানুল বান্না। দর্শক ধন্যবাদ। আপনাদেরকে
ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের সাথে ছিলেন ডক্টর হাসানাল বান্না, স্পাইন অর্থোপেডিক ও ট্রমা বিশেষজ্ঞ এবং সার্জন, রাজা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার। ধন্যবাদ। রাজা আহমেদ বনি, চিফ এডিটর, ভার্চুয়াল ভিডিও.com থেকে। ধন্যবাদ।